নমস্কার। উদ্বাস্তু জীবনের ইতিকথা ভ্লগে আপনাদেরকে স্বাগত। উদ্বাস্তু জীবন নিয়ে আমরা কথা বলছিলাম। দেশভাগ এবং ছিন্নমূল মানুষের কথা বলবো, অথচ ঋত্বিক ঘটকের কথা বলবো না, তাও কি হয়? বাংলা চলচ্চিত্র দেশভাগের যন্ত্রণা সব থেকে যে মানুষটা বেশি ভোগ করেছেন তার নাম ঋত্বিক ঘটক। 1925 সালে ঢাকায় তার জন্ম, কিন্তু 1947 সালে সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসতে হলো ভারতবর্ষে। শৈশব এবং কৈশোরের স্মৃতিমাখা জায়গাগুলোকে যে ছেড়ে আসা, সেই যন্ত্রণা তাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে গেছে। সমঝোতার নীতি তিনি কখনো গ্রহণ করেননি। তার মতে শিল্পকে সর্বাগ্রে সত্যনিষ্ঠ হতে হয়। সেই সত্যনিষ্ঠাই তিনি সারা জীবন তার চলচ্চিত্রে ফুটিয়ে তুলেছেন। সে তিনি সফল হন অথবা। এবং দেশভাগের কথা যখন আসে, তখন যে তিনটি চলচ্চিত্রের কথা সবার আগে মাথায় আসে সেগুলি হলো মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা এবং কোমল গান্ধার। তবে আমরা আজ একটু অন্য দৃষ্টিভঙ্গি নিয়েই কথা বলবো। আজকে আমরা যে দুটি ছবিকে বেছে নিয়েছি, তার প্রথমটি হলো অবশ্যই মেঘে ঢাকা তারা এবং দ্বিতীয়টি হলো তিতাস একটি নদীর নাম। কেন এই দুটি চলচ্চিত্র? আসছি সে কথা। প্রথমেই শুরু করা যাক মেঘে ঢাকা তারা দিয়ে। শক্তিপদ রাজগুরুর উপন্যাস নিয়ে তৈরি এই চলচ্চিত্রে আমরা দেখতে পাই একটি উদ্বাস্তু পরিবারের কথা। সেই উদ্বাস্তু পরিবারের বড় মেয়ে এবং একমাত্র রোজগেরের সদস্য হলো নিতা, যে চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া চৌধুরী। নিতার দাদা স্বপ্ন দেখে বড় একজন শিল্পী হওয়ার, নিতার ভাই স্বপ্ন দেখে একজন বড় ফুটবলার হওয়ার, নিতার বাবা একজন ব্যর্থ শিক্ষক, আর মায়ের কেবল একটিই দাবি সংসারে একটু সচ্ছলতা আসুক। পাশাপাশি রয়েছে নিতার প্রেমিক, যার স্বপ্ন বিজ্ঞানী হওয়া। নিতা এই সকলের স্বপ্নের দায় নেয়। তার একটাই কথা, তোমরা সবাই স্বপ্ন পূরণ করো, আমি আছি তোমাদের সাথে। কিন্তু বাস্তব তো কিছু অন্যরকম। ঋত্বিক কখনোই চলচ্চিত্রের ভাষা ব্যবহার করেননি। তো এই সো-কল্ড হ্যাপি এন্ডিং আমরা কখনো দেখতে পাই না তার চলচ্চিত্রে। কঠোর বাস্তবটাকেই তিনি বারবার করে ফুটিয়ে তুলেছেন। সেই কঠোর বাস্তবে আমরা দেখতে পাই তার সমস্ত আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে তার পরিবারের জন্য প্রাণপাত করে যায়। সেই পরিবারই বোধহয় একটা সময় তাকে ধোঁকা দেয়। তার প্রেমিক বিজ্ঞানী হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে চাকরি করে এবং বিয়ে করে নিতারই ছোট বোনকে। ভাই ফুটবলার হতে গিয়ে চাকরি পায় এবং ভুলে যায় পরিবারকে। দাদাও বড় একজন শিল্পী হয়। সময়ে প্রেমিক এবং ছোট বোনের বিবাহ বাসরে গান করার জন্য নিতা আসে তার দাদার কাছে। এই দৃশ্যে ঋত্বিক ব্যবহার করেছেন যে রাতে মোর দুয়ারগুলি রবীন্দ্রসঙ্গীতটি। নিতা দাঁতে দাঁত চেপে সবকিছু করে, হাসি মুখে। তার কষ্ট সে কাউকে বুঝতে দেয় না, কিন্তু এই একটি দৃশ্যে এবং এই একটি গানের ব্যবহারে ঋত্বিক বুঝিয়ে দেন তার যন্ত্রণাকে। এখানেই শেষ নয়। ছবির শেষে আমরা দেখতে পাই নিতা ক্ষয় রোগে আক্রান্ত। যে নিতা তার পরিবারের জন্য এত কিছু করলো, যে নিতা তার নিজের কথা ভাবলো না, চটি ছিঁড়ে গেলেও যে নিতা ভাই বোনেদের স্বাচ্ছন্দ্যকে আগে গুরুত্ব দিল, সেই নিতার জায়গা হলো শেষ পর্যন্ত এক যক্ষ্মা রোগীদের আশ্রমে। ছবির শেষে নিতার মুখে ঋত্বিক সেই বিখ্যাত ডায়লগটি দেন, দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম। আসলে তাই, সারা জীবন অন্যের জন্য আত্মত্যাগ করা নিতাও একদিন বাঁচতে চেয়েছিল, কিন্তু তার পরিবার, তার সমাজ, তার সমস্ত দায়িত্ব তাকে পিষে মেরে দেয়। ছবির প্রথম দৃশ্য শুরু হয়েছিল কাজে যাওয়ার সময় নিতার পায়ের জুতো ছিঁড়ে যাওয়া দেখিয়ে। ছবির শেষ দৃশ্যে এসেও আমরা তাই দেখতে পাই। অপর কোনো একটি মেয়ে, সেও কাজে চলেছে এবং তার পায়ের জুতো ঠিক একইভাবে ছিঁড়ে গেছে। কোনো রকমে সেই জুতো ম্যানেজ করে সে তার পথে এগিয়ে চলেছে, ঠিক নিতার মতো। এই দৃশ্যের মাধ্যমে আমরা দেখতে পাই উদ্বাস্তু মেয়েদের জীবনের সংগ্রাম চলতেই থাকে।
পূর্ববঙ্গে যাদের কোনো অভাব ছিল না, যাদের জীবনে কোনো অভাব ছিল না, ছিল শুধু সমৃদ্ধি, আজ দেশভাগের কারণে ছিন্নমূল হয়ে এসে তাদেরকেই জীবন সংগ্রামে লিপ্ত হতে হচ্ছে। ছবিতে আমরা দেখতে পাই নিতা আত্মত্যাগের প্রতীক। অন্যদিকে তার বোন বা তার ভাই, তাদের মধ্যে কিঞ্চিৎ স্বার্থপরতা লক্ষ্য করা যায়, এমনকি নিতার মায়ের মধ্যেও। নিতার বাবা অসহায়, তিনি খালি ভাবেন আমরা অতীতে সতীদাহ করে মেয়েকে বিসর্জন দিতাম, আর এখানে আমরা অনুরা মেয়েকে বিবাহ না দিয়ে তার রোজগারে বসে খাই। এই কথা থেকে ফুটে ওঠে তার গ্লানি, তার অসহায়তার কথা। বাস্তব মানুষের জীবন সংকট, দৈন্য, অবক্ষয় সবকিছুর প্রতীক হয়ে ওঠে নিতা এবং তার পার্শ্ববর্তী চরিত্রগুলি। এবার আসবো দ্বিতীয় ছবি। অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস অনুসারে তিতাস একটি নদীর নাম। হ্যাঁ, এই চলচ্চিত্রে সেইভাবে আমরা দেশভাগ যদিও দেখতে পাই না, কিন্তু রূপকার্থে কোথাও গিয়ে সেই যন্ত্রণাটাকে ঋত্বিক ফুটিয়ে তুলেছে। ছবিটি যখন করা হচ্ছে, বাংলাদেশ তখন স্বাধীন একটি দেশ। একদা জন্মভূমি অধুনা বিদেশ বাংলাদেশে গিয়ে ঋত্বিক বোধহয় তার শিকড়েরই সন্ধান করতে চেয়েছিলেন। তাই তিতাসের চরে মালদের জীবনের রূপকার্থেই বোধহয় দেখিয়েছিলেন এক সময়ের সমৃদ্ধ বাঙালি জীবনের কথা। মালদের মতন তারাও এক সময় দেশ ত্যাগ করেছিল। চলচ্চিত্রে আমরা দেখি তিতাসের নদীর চরে সমৃদ্ধ মালপাড়ার কথা। বাসন্তী, অনন্ত, অনন্তর মা এবং আরো অন্যান্য চরিত্ররা, বাসন্তী, তার পরিবার, অনন্ত, অনন্তর মা এবং অন্যান্য মালো রমণীরা। বাসন্তী এই ছবির কেন্দ্রবিন্দু। একসময় সে পতি লাভের জন্য ব্রত করত, কিন্তু তার সেই ব্রত শেষ হয় মাত্র 11 বছর বয়সের বৈধব্যে। এক কোমল বাসন্তী সব হারিয়ে হয়ে ওঠে পাষাণী, তবুও তার মধ্যে দেখা যায় বাৎসল্য। অসহায় অনন্ত এবং অনন্তর মাকে সেই আগলে রাখে, পরিবারের চোখ এড়িয়ে তাদের অন্নবস্ত্রের বাসস্থান করে, এমনকি মাতৃহারা অনন্তকেও বুকে আগলে রাখে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে। আবার সেই বাসন্তী রুখে দাঁড়ায় যখন জমিদারের ষড়যন্ত্রে মালোরা নিজেদের সংস্কৃতি ভুলে যায়, কিন্তু লাভ হয় না। শেষ পর্যন্ত মালোরা দেশ ত্যাগ করে, ঠিক যেভাবে ছিন্নমূল বাঙালি নিজের দেশ ছেড়ে চলে এসেছিলেন অপর প্রান্তে। বাসন্তীর মৃত্যু হয়। ইতিহাস বলে যে কোনো রাজনৈতিক বা সামাজিক সংগ্রামে সব থেকে বেশি যারা বলি হন তারা হলেন মহিলারা। ঋত্বিকের ছবির এই নারী চরিত্ররা সেই বলিহারা রমণীগণ, যারা নিজেদের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়েছেন, পরোক্ষভাবে রাজনৈতিক সংগ্রামের বলি হয়েছেন। তাদের আত্মত্যাগ এবং সমাজ এবং পরিবারকে ধরে রাখার যে প্রচেষ্টা, আসলে শিকড় ছেঁড়া মানুষের খড়কুটো আঁকড়ে ধরার প্রচেষ্টার সমান। চলচ্চিত্রের পরিভাষায় ঋত্বিক কোনোদিন বিশ্বাস করতেন না। তার কথায় যেটা আমার ভালো লাগে আমি সেটাই তুলে ধরি। তবুও কিছু আলাদা শৈলীর কথা বিশেষভাবে উল্লেখ করতেই হয়, যেরকম জাম্প কাট, ক্লোজ আপ শট বা দীর্ঘক্ষণের শট, এমনকি আলোর ব্যবহার। আলো আধারিতে ছবির চরিত্রগুলির সংকট যেন আলাদাই মাত্রায় দেয় আমাদের চোখে। ঋত্বিক ঘটকের অকাল মৃত্যু হয়েছিল। নিজের ছবির সাফল্য তিনি কখনো জীবদ্দশায় উপভোগ করতে পারেননি। তবুও আজ যখন ছিন্নমূল মানুষের কথা হয় কিংবা মানুষের জীবনে সংগ্রামের কথা হয়, তখন সবার আগে যে নামটি চলে আসে সেটি হলো ঋত্বিক ঘটক। এটাই তার স্পর্ধা। ভালো থাকবেন সকলে। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন উদ্বাস্তু জীবনের কথা। নমস্কার।